দেশের গ্যাস এবং এর সাথে জড়িত বিদ্যুৎ সংকট নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে, বেশ বিস্তারিত সব দিকই মোটামুটি আলোচনা করা হয়েছে। কিন্তু একটা ইস্যু দেখলাম রিপিটেডলি আসছে, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় তো সমস্যা হয়নি, এখন কেন হচ্ছে? আমরা তো বারবার শেখ হাসিনার সময় কালকে দায়ী করছি, এটার প্রেক্ষিতেই এই আলাপটা আসছে যে আমরা নিশ্চয়ই তাদের চাইতে লেস এফিশিয়েন্ট, আমরা পারছি না, তারা পেরেছিলেন। সেই আলাপটা একটু করা দরকার। আমার ওই ভিডিওতেও ছিল, কিন্তু আরেকটু বলে রাখা দরকার, কারণ আমি খেয়াল করছি সামাজিক মাধ্যমে অনেকে বলছেন। শুধু সেটা না, গতকাল নিয়মিত যে প্রেস ব্রিফিং আমি সরকারের পক্ষ থেকে করি, সেখানেও এই প্রশ্নটা এসছে। যৌক্তিক প্রশ্ন, এটাকে আমি প্রশ্নটাকে ভুল বলছি না, এই প্রশ্ন মানুষের মনে আসতেই পারে। 1.5 বছরের বেশি সময় ইন্টারিম ছিল, সেই সময়কার বিদ্যুৎ পরিস্থিতি, গ্যাসের পরিস্থিতি এখনকার পর্যায়ে ভাবে যায়নি, এটা সত্য। একটা জিনিস একটু মনে রাখা দরকার, ওই সময়টা কেমন ছিল আর এখন কেমন আছে, বা এই সংকটটা নতুন কী কী জিনিস যুক্ত হয়েছে, কী কী ভ্যারিয়েবলস যুক্ত হয়েছে। কিছু জিনিস ফিক্সড আছে, যেমন আমাদের নিজস্ব উৎপাদন যেটা, সেটা কম বেশি একই আছে। শেখ হাসিনার শেষ সময়, ইন্টারিমের সময়, আমাদের সময় এটা একই আছে। আমরা ঘাটতি মেটাতাম, ঘাটতি পূর্ণ করতে পারতাম না, ঘাটতি কমাতাম, আমরা এভাবে বলতে পারি। সেটা হচ্ছে 100 কোটি ঘনফুটের মতো গ্যাস প্রতিদিন আমরা এলএনজি থেকে গ্যাসিফাই করে কনভার্ট করে পাঠাতাম আমাদের গ্রিডে, গ্যাস গ্রিডে, পাইপলাইনে। নতুন কি ঘটেছে? একটা ঘটনা ঘটলো যেটার জন্য একটা অ্যাকিউট ক্রাইসিস হয়েছিল। সেটা হচ্ছে একটা ভাসমান যে টার্মিনাল আছে, এফএসআরইউ বলে, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট, সেটা একটা অগ্নিকাণ্ড হয়েছিল এবং সেটা ঠিক করা জনিত কারণে এটা দেরি হয়েছে ঠিক হতে। ওই সময়টা মারাত্মক অ্যাকিউট ক্রাইসিস হয়েছে, 50-60 কোটি ঘনফুট গ্যাস মুহূর্তের মধ্যে গ্রিড থেকে চলে গিয়েছিল। এটা ইন্টারিমের সময় হয়নি, আমাদের সময় হয়েছে। এটা একটা দুর্ঘটনা, এটাকে কেউ সরকারের দায় দেওয়াবেন কিনা আমরা জানি না, উচিত হবে না। সেটা ঠিক হলো, তারপরেও এখনও যেহেতু এটা নষ্ট ছিল, ঠিক ছিল না, ফলে গ্যাস আসলে, এলএনজি আসলেও সেটা আমরা গ্যাসিফাই করতে পারবো না, সেজন্য অর্ডার দেওয়া কিছুটা সমস্যা হয়েছে, দরপত্রে কিছু সমস্যা হয়েছিল। সেটার কারণে কিছু গ্যাসের সাপ্লাই এই মুহূর্তে কয়েকদিন আর একটু লাগতে পারে, সেটার কারণে খানিকটা সংকট আছে। সুতরাং এটাও ঠিকঠাক হয়ে যাবে, আমরা ঠিক আগের অবস্থায় ফিরে যাব। তাহলে ইন্টারিমের সময় এটা হয়নি। তার চেয়েও বড় কথা, ইন্টারিমের সময় আরেকটা ঘটনা ঘটেনি, সেটা আমাদেরকে ভোগাচ্ছে এবং আমরা চাই না ভোগাক, কিন্তু এটা আরও বেশি ভোগানোর সম্ভাবনা আছে। সেটা হচ্ছে এলএনজির মূল্য বৃদ্ধি ডিউ টু আমেরিকা ইরান ওয়ার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এলএনজির ওপরে চাপ তৈরি হয়েছে মারাত্মক। অনলাইনে প্রচুর তথ্য পাওয়া যায়, যে কেউ খুঁজে দেখতে পারবেন খুব সহজে। সেটা হচ্ছে 2025 সালে যদি যে কেউ আমরা এলএনজির ইউনিট হিসাবে মূল্য দেখি, ইউনিটের মূল্য ভ্যারি করে, আমরা নিশ্চয়ই এটা জানি। সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তির জন্য একরকম দাম, সেক্ষেত্রে একটু কম দাম পাওয়া যায়, কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট কিনতে হয়। আবার স্পট মার্কেটে আপ ডাউন করে, মানে এটা একটা গ্যাম্বলিংয়ের মতো। কেউ যদি সাপ্লাই বেড়ে যায়, তখনও কখনো কেউ স্পটে লং টার্ম অ্যাগ্রিমেন্টের চাইতে কম দামে পেতে পারেন। আমরা দুরকমই করেছি, ওমান এবং কাতার থেকে লং টার্ম অ্যাগ্রিমেন্ট, এখন আমেরিকার সাথেও একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে লং টার্ম, যেগুলোতে আমরা অনেক এলএনজি আনবো, আর স্পট তো কেনা হচ্ছিলই। তো যেটা বলছিলাম, 25 সালে যে কেউ সার্চ করে দেখবেন, 10-11 থেকে শুরু করে সর্বোচ্চ $14 প্রতি ইউনিট বিক্রি হয়েছে। এটা ছিল 25 সালে। যে কেউ এখন সার্চ করে দেখতে পারেন, এই মুহূর্তে এটা $22 থেকে $24। আনবিলিভেবল বৃদ্ধি। আমরা 15 তুলনায় যদি 10 যোগ করে দিই, 66%, 66 to 70% প্রাইস ইনক্রিজ করেছে। ফোরকাস্ট ভয়ঙ্কর আছে, সেটা হচ্ছে এটা $30 গিয়েও ঠেকতে পারে। যদি সেটা হয়ে যায়, তাহলে খেয়াল করে দ্বিগুণ হয়ে যাবে। ফলে দাম যেহেতু অনেক বাড়ছে, আমাদের আর্থিক সক্ষমতার প্রশ্ন আছে, একই সাথে প্রাপ্যতা নিয়েও সংকট আছে। যেহেতু স্ট্রেইট অফ হরমুজ দিয়ে প্রচুর গ্যাস পরিবাহিত হয়, কাতারের গ্যাস এদিক দিয়ে আসে, কাতারের গ্যাস ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আমরা চাইলেও গ্যাস ওভাবে সবসময় পাচ্ছি না, দরপত্র আহ্বান করেও গ্যাস পাওয়া নিশ্চিত হচ্ছে না সব সময়। একই সাথে এটা আমরা মনে রাখবো,
ইউরোপে শীতকাল আসছে, ফলে যেটা হয় তারা তাদের হিটিং সিস্টেমের জন্য প্রচুর গ্যাস ব্যবহার করেন। কথা আমি আগেও একদিন বলেছি, আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে, ওই যুদ্ধের পর থেকে রাশিয়ার পাইপলাইনে সাপ্লাই করা গ্যাসের উপর নির্ভরতা ইউরোপ কমিয়ে ফেলায় তারাও এলএনজি মার্কেটের একটা বড় ক্রেতা হিসেবে হাজির হয়েছেন। ফলে ওই সময় থেকেই সংকট হচ্ছিল। কিন্তু হ্যাঁ, এই যুদ্ধ আগেও ছিল, এখনও আছে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রাপ্যতাও কমিয়ে দিচ্ছে। ফলে ইউরোপ তার শীতকাল সামনে রেখে এলএনজি প্রচুর কিনবে। এখন কেউ বলবে এটা তো গত শীতেও কিনেছিল, এই শীতে কি হলো? ওই যে একই কথা, এই শীতে যুদ্ধের কারণে এলএনজি প্রাপ্যতা কমছে। কাতারের এলএনজি প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো বড় বড় উৎপাদন করে, যেটা গ্লোবালি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শেয়ার, সেটা ঠিকঠাক হতে আরও ইয়ার্স লাগবে, 3-4 বছর লেগে যেতে পারে। স্ট্রেট অফ হরমুজের আনসার্টেনিটির কারণে সাপ্লাই কমছে। সব কিছু মিলে দামও বাড়ছে অনেক। এই দামে এলএনজি কিনে আমরা কতটা পোষাতে পারবো সেই আলাপটাও করতে হবে। একই সাথে প্রাপ্যতা কমছে, ইন্টারিমের সময় এগুলো ছিল না, এটা নতুন। সুতরাং এই সংকটটা একটু বেশি দেখা যাচ্ছে এসব কারণে। আরেকটা কারণ একটু যোগ করে শেষ করি, সেটা হচ্ছে ইন্টারিমের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড খুবই স্থবির ছিল, হবারই কথা। আমি ইন্টারিম ভালো দেশ চালাইনি, বিশেষ করে আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ ছিল। এরকম খারাপ পরিস্থিতিতে দেশে ইনভেস্টমেন্ট হবে এটা এক্সপেক্ট করার কোনো কারণ নেই। কিন্তু তার চাইতে বড় যে কারণ, এমনকি তারা যদি দেশ ভালোও চালাতেন, ভালো ইনভেস্টমেন্ট হতো না। কারণ হলো একটা শর্ট টার্ম সরকার এ ধরনের ইনভেস্টমেন্ট এনশিওর করতে পারে না, কারণ ইনভেস্টররা একটা লং টার্ম স্টেটের পলিসি, বিনিয়োগের শর্ত কী হবে না হবে সেটা দেখতে চান। ফলে যখন দেশের অর্থনীতি স্লথ হয়েছিল, জিডিপি গ্রোথ অনেক কম ছিল, তখন কনজাম্পশনও কম ছিল বিদ্যুতের। একটা সরকার যখন নির্বাচিত হলো এত বড় মেজরিটি নিয়ে, সেটা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করেছিল, এবং সেই আস্থার কারণে তারা যখন বিনিয়োগ করতে গেছেন, হ্যাঁ আমি বলছি না যে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে, কারণ এখন আবার জ্বালানি সংকটের কারণে তাদের মধ্যে আবার আনসার্টেনিটি তৈরি হয়েছে, কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড যখন বেড়ে যায়, এটা শুধু মানে বিনিয়োগের ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রে যখন বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবে বিদ্যুৎ বা যে কোনো জ্বালানির কনজাম্পশন বেড়ে যায়। সেই ঘটনাটাও আমাদের সময়ে এসে হয়েছে। শেষ করছি একটা কথা বলে, কোনো রকম কোনো ব্যাখ্যা মানুষকে পূর্ণ শান্তি দিতে পারবে, স্বস্তি দিতে পারবে, আমরা এটা মনে করি না। তীব্র গরমে যিনি লোডশেডিংয়ের মধ্যে আছেন, তীব্র গরমের সরিয়েও যদি এটাকে ব্যক্তিগত পর্যায় থেকে সরিয়ে রাখে, যে বিনিয়োগকারী শিল্পে, তার শিল্পে গ্যাস পাচ্ছেন না, বিদ্যুৎ পাচ্ছেন না, সেই জিনিস যদি না পেয়ে থাকেন, তার যে লোকসান হয়, তার যে ঋণের ইনস্টলমেন্ট দিতে সমস্যা হয়, তিনি তার শ্রমিককে বেতন দিতে পারছেন না, সেটার জন্য যে চাপের সম্মুখীন হন, বা একজন ক্ষুদ্র ব্যবসায়ী যিনি ছোট একটা ব্যবসা করেন, ছোট একটা ফ্যাক্টরি করেছেন, যিনি এমন কোনো সাধারণ দোকান হলে তাও এটা সেটা বাতি দিয়ে করা যায়, কিন্তু যেটাতে ইলেকট্রিসিটি লাগে, একটা ফটোকপিয়ার যারা আছে, যিনি দোকানে ফটোকপি করে ব্যবসা করেন, তিনি যেটা করতে পারছেন না, একজন সিএনজি চালক যিনি সিএনজি গ্যাস ছাড়া কোনোভাবেই তার উপার্জনই করতে পারেন না, সেই মানুষগুলোর দুঃখ বা কষ্ট এতে পুরো শেষ হয়ে যাবে না। তার কষ্টটা থাকবে, এবং তারা সরকারকে এটার জন্য রেসপন্সিবল করার প্রবণতা থাকবে। এই বাস্তবতা মেনেও এটুকু আমরা চাই জনগণের কাছে, আমাদের প্রতি খানিকটা কাইন্ড যেন থাকেন। সরকার সব রকমভাবে চেষ্টা করছে এই সংকট মোকাবেলার জন্য। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়ানোর চেষ্টা হচ্ছে, ফার্নেস অয়েল দিয়ে আবার বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চেষ্টা আছে। মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদের জন্য গ্যাসকূপ খনন হচ্ছে, 150টা গ্যাসকূপ নতুন খনন বা পুনঃখনন হচ্ছে। ইন্টারিমের সময় এই কাজটাও যদি শুরু হতো ভালোভাবে, ফুল ফ্লেজেড, 1.5 বছরের কাজ অনেক এগিয়ে থাকতো, কিন্তু সেটাও হয়নি। আমরা সেটা করতে যাচ্ছি। ভোলার গ্যাস আনার জন্য বিপুল ব্যয় একটা প্রজেক্ট নিয়ে আছে, যেখানে পাইপলাইনে করে ভোলাতে গ্যাস আছে, সেটা মানে নানান দ্বিধাদ্বন্দ্ব ছিল কীভাবে ভূখণ্ডে আনা হবে, মূল ভূখণ্ডে, সেটা এলএনজি না পাইপলাইন, শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হয়েছে। ফলে একটু সময় লাগবে, ধাপে ধাপে পরিস্থিতি আসলে উন্নতির দিকে যাবে। 2 বছর নাগাদ বেশ ভালো একটা পরিস্থিতিতে আমরা যাব, এই প্রত্যাশা আমরা করছি। কাইন্ডলি যে দায় আমাদের না, বা যে ব্যর্থতা আমাদের না, সেটা না করে আমাদের প্রতি একটু কাইন্ড থাকা, সমালোচনা হোক কিন্তু সেটার জন্য ভিত্তি থাকে, এটুকু বলে আবার শেষ করছি। ইন্টারিমের সময়ের চাইতে এখনকার সময়ে অনেকগুলো ঘটনা আছে, যেগুলো যদি তখন ঘটতো, ইন্টারিমেও একই রকম বিপদ বা আরও বেশি বিপদে তারা পড়তেন।